এক গ্রামে বসন্ত নামে এক বৃদ্ধ রাজমিস্ত্রি তার স্ত্রী কবিতাকে নিয়ে থাকতেন। তার স্ত্রী খুব অসুস্থ ছিল। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দিনরাত চিন্তায় থাকতেন বসন্ত। একদিন বসন্ত গ্রামের একটি চায়ের দোকানে মন খারাপ করে বসেছিল। তখন গ্রামের প্রধান সেখানে আসেন। কেমন আছো বসন্ত? ওরকম মুখ গোমড়া করে বসে আছো কেন? কি আর বলবো মুখিয়াজি, আমার বইয়ের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। আমি দিনরাত তারই চিন্তায় থাকি, কিভাবে কি হবে। আরে, তুমি ওকে ভালো ডাক্তার দেখাও না কেন? আগেও বলেছিলাম তোমার বউকে শহরে নিয়ে যাও। শহরে তার ভালো চিকিৎসা হবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। শহরের ডাক্তার আমার সামর্থ্যের বাইরে মুখিয়াজি। আমি দুবেলা খাবারের ব্যবস্থা করতে পারি না, শহরের ডাক্তার কিভাবে দেখাবো? তাহলে তোমার স্ত্রীকে এভাবে মরতে দাও। এসব কি বলছেন মুখিয়াজি? আরে, আমি ঠিকই বলছি। তোমার স্ত্রীর চিকিৎসা করানোর জন্য তোমার কাছে টাকা নেই, তাই তুমি তার চিকিৎসা করাতে পারবে না। আর তাছাড়া তোমার স্ত্রীর বয়সও হয়েছে, সে সুস্থ হয়ে গেলেও আর কত বছরই বা বাঁচবে। এই পৃথিবীতে আমার বউ ছাড়া কেউ নেই। আপনি গ্রামের প্রধান, আমি একজন দক্ষ রাজমিস্ত্রি। আপনি চাইলে আমাকে কোথাও একটা চাকরি দিতে পারেন। আরে বসন্ত, তোমাকে কে কাজ দেবে? তোমার অবস্থা দেখো, হাঁটতে হাঁটতে তোমার পা কাঁপে। তুমি কিভাবে কারো বাড়ি বানাবে? তুমি তোমার বাড়িতে তোমার স্ত্রীর জন্য রান্না তৈরি করো। বাড়ি তৈরি করা আর তোমার হাতের কাজ নয়। তোমার বয়স 60 বছরের উপরে, এটা তোমার বিশ্রামের বয়স। এটা ভুল মুখিয়াজি। বসন্ত কাকা যদি বুড়া হয়ে যায়, তার মানে এই নয় যে উনি কাজ করতে পারবেন না। আপনি কেন সরাসরি বলছেন না যে আপনি কাকাকে কাজ দিতে পারবেন না? রামু, আমি তোমাকে কতবার বলেছি, আমি যখন কারোর সাথে কথা বলবো তখন তুমি শুধু শুধু নাক গলাবে না। প্রধানের কথা শুনে রামু চুপ করে গেল। আচ্ছা বসন্ত, আমার কাছে একটা সমাধান আছে। এই সমাধানটা মেনে চললে তুমি সারা জীবন সুখে থাকবে। তোমার কাছে কিছু টাকাও থাকবে, আর তোমার স্ত্রীর চিকিৎসাও করাতে পারবে। তাহলে তাড়াতাড়ি বলুন মুখিয়াজি, আমি আমার স্ত্রীর চিকিৎসার জন্য সব কিছু করতে রাজি। তোমার বাড়িটা অনেক বড় জমিতে তৈরি। তুমি জমিটা কারো কাছে বিক্রি করে দাও, ভালো টাকাও পাবে। আর অন্য কারো কাছে কেন, তুমি এক কাজ করো, ওই জমিটা আমার কাছেই বিক্রি করো। এ কি কথা বলছেন মুখিয়াজি? আমি আমার বাড়িটা কোনো দামে বিক্রি করতে পারবো না। ওই বাড়িটা আমার বাপ ঠাকুরদার, ওটা আমার পূর্বপুরুষদের প্রতীক। আরে, এই রকম পূর্বপুরুষদের প্রতীকের কি দরকার, যা সময় মতো কাজে আসে না? ভেবে দেখো, আর হাতে সময় নাও। আমি ভালো দামে তোমার বাড়ি কিনতে প্রস্তুত। এমন সুযোগ বারবার আসে না, বুঝলে? কোনো মূল্যে নয়। আমি ওই বাড়িটা বিক্রি করার কথা ভাবতাম, কিন্তু আমার স্ত্রী কখনোই এর জন্য রাজি হতো না। এই বাড়ির সাথে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তাহলে সেই স্মৃতিগুলো বাজারে বিক্রি করে দাও। তাতে যা আয় পাবে তা দিয়ে তোমার স্ত্রীর চিকিৎসা করিও, কেমন? এই বলে বসন্তকে নিয়ে ঠাট্টা করে সেখান থেকে চলে গেল প্রধান। বসন্তর চোখে অসহায়তার ছবি ফুটে উঠতে দেখা গেল। তুমি মন খারাপ করো না বসন্ত কাকা, সাহস রাখো আর ঈশ্বরের ওপর ভরসা রাখো। রামু, আমি এখনও সেই বিশ্বাসেই বেঁচে আছি, কিন্তু এখন আমি বুড়ো হয়ে গেছি, মানুষের কটূক্তি আর সহ্য করতে পারি না। আমি কিভাবে মানুষকে বোঝাবো যে এখনও আমি একটি ঘর তৈরি করতে পারি, যা তৈরি করতে আজকে যুবকরা লড়াই করবে। আজও আমি অন্যের চেয়ে ভালো ডিজাইন তৈরি করে দিতে পারি। দীনেশবাবু বাড়ি তৈরি করছে, ওখানে গিয়ে একবার কথা বলে দেখতে পারো। আমার মনে হয় তোমার একবার দীনেশবাবুর সাথে দেখা করা উচিত। যদি সে তোমাকে বিশ্বাস করে, তাহলে সে তোমাকে কাজ দিতে পারবে। আর আমি তোমার কাজ জানি চাচা, আজও তোমার মতো দক্ষ রাজমিস্ত্রি আর কেউ নেই। হয়তো ঠিক বলেছ রামু, আমি কালই দীনেশবাবুর কাছে যাব। এখন আমি আসছি, কবিতার ওষুধের সময় হয়ে গেছে। এই বলে বসন্ত নিজের বাড়িতে চলে গেল এবং ওষুধের বোতল নিয়ে কবিতার কাছে গেল।
এই নাও কবিতা, ওষুধ খাও। সকাল থেকে ওষুধ খাওনি মনে হচ্ছে। ডাক্তার বলেছিল সকাল সন্ধ্যা এই ওষুধ খেতে হবে। বসন্ত কবিতাকে ওষুধ দিল। ওষুধ খেয়ে কিছুটা স্বস্তি পেল কবিতা। সকালে ওষুধ খাওনি? বোতলের মধ্যে কম ওষুধ ছিল, তাই ভেবেছিলাম ওষুধটা দুবার না খেয়ে একবারই খাবো। আর যাই হোক, ওষুধ তো রোজকার খাবার, তাই না? জানো কবিতা, এই ওষুধ না খেলেই তোমার কাশি শুরু হবে। নিজের একটু খেয়াল রাখো। তুমি ছাড়া আমার এখন আর কে আছে? তুমি যখন আমার ওষুধের জন্য লোকেদের কাছে ঋণ চাও, আমার মোটেও ভালো লাগে না। আমি জানি ইতিমধ্যে তোমার কাছে অনেকের ঋণ আছে। আজ সকালেই 2-3 জন দেনাদার এসেছিল, তোমার খোঁজ নিচ্ছিল। এটা নিয়ে তোমায় চিন্তা করার কোনো দরকার নেই। তুমি দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। আজ গ্রামের প্রধানও এসেছিল। উনি বলেছেন এই বাড়িটা বিক্রি করার কথা। ভুল করেও এমন করো না। তুমি ভালো করেই জানো এই বাড়ির সাথে আমাদের কত স্মৃতি আছে। তোমার সব কথা আমার মাথায় আছে। তুমি চিন্তা করো না, তোমার সময় তুমি খুব দক্ষ রাজমিস্ত্রি ছিলে। যাই হোক, তুমি কি আজ কোথাও কাজ পেলে? না কবিতা, আজও আমি কোনো কাজ পেলাম না। কিন্তু রামু বলেছিল দীনেশবাবু নাকি প্রাসাদ তৈরি করছে। তুমি তাহলে দীনেশবাবুর কাছে গিয়ে দেখো না। কাল সকালে আমি যাব কবিতা। পরদিন সকালে বসন্ত দীনেশবাবুর বাড়ির দরজায় পৌঁছে গেল। তখন 2-3 জন নগরবাসী দীনেশবাবুর কাছে এসেছিল। বসন্তকে দেখে দীনেশবাবু বিদ্রূপের সুরে কথা বলল। বসন্ত, তুমি এত সকালে এখানে, কি ব্যাপার? সব ঠিক আছে তো? তোমার বউ কি মারা গেছে? দীনেশবাবু, এ কী ধরনের কথা বলছেন? আমি ভাবলাম তোমার স্ত্রী মারা গেছে, তার কাজের জন্য তোমার কিছু টাকা দরকার, তাই তুমি আমার কাছে এসেছো। গ্রামের প্রায় প্রতিটি মানুষের থেকে তুমি টাকা ধার নিয়েছো। রামু গতকাল আমাকে বলেছিল যে আপনি একটি বিশাল বড় প্রাসাদ তৈরি করছেন, তাই আপনার কাছে এসেছি কাজের জন্য। আমি আপনার প্রাসাদটি এমনভাবে বানাবো যে কোনো মিস্ত্রি পারবে না। তোমার মন কি ঠিক আছে? আমি আমার স্বপ্নের বাড়ি তৈরি করছি। তুমি যেসব মানুষগুলোকে দেখছো তারা সবাই ইঞ্জিনিয়ার, এরাই আমার বাড়ি তৈরি করবে। তোমার মতো একজন বৃদ্ধের ওপর ভরসা করে আমি এত টাকা খরচ করব, তুমি ভাবলে কি করে? আমাকে একবার বিশ্বাস করুন, আমি আপনাকে হতাশ করব না। আমি তোমাকে ঘাড় ধাক্কা দেওয়ার আগে তুমি এখান থেকে চলে যাও। বসন্ত হতাশ হয়ে সেখান থেকে চলে গেল। বাড়িতে স্ত্রীর অসুস্থতাও বাড়ছিল। আশেপাশের গ্রামে যেখানেই বাড়ি তৈরি হতো, গরিব বসন্ত সেখানেই পৌঁছে যেত, কিন্তু সবাই অপমান করে তাকে বিদায় করে দিত। একদিন বসন্ত চায়ের দোকানে বসেছিল। সে দেখে দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। সে রামুকে জিজ্ঞাসা করলো, রামু, এরা দুজন ঝগড়া করছে কেন? দেখো তো, মনে হয় ভালো পরিবার থেকে এসেছে। ওই সাদা শার্ট পরা লোকটির নাম মলয়, উনি একজন ইঞ্জিনিয়ার। আর কালো কোট পরা লোকটির নাম বিজয়, উনি হলেন শহরের একজন বড় ঠিকাদার। কয়েকদিন আগে বিজয় একটি বিল্ডিং তৈরির চুক্তি পেয়েছিলেন। প্রথমে মলয় রাজি হলেও পরে অনৈচ্ছিক হয়ে পড়ে। এর কারণ তুমি কিছু জানো রামু? মলয় বলেছেন যে বিজয় যে ধরনের ডিজাইন করা বিল্ডিং তৈরি করতে চান তা অসম্ভব, কেউ এটি তৈরি করতে পারবেন না। কিন্তু তুমি তো বলেছিলে মলয় অনেক বড় ইঞ্জিনিয়ার। সে সময় বসন্তের মাথায় কি এলো। সে ধীরে ধীরে বিজয়ের দিকে এগিয়ে গিয়ে বলল, রামু আমাকে সব বলেছে। আপনি যে বিল্ডিং তৈরি করতে চান আমি সেটি তৈরি করতে পারি। আরে বুড়ো, তুমি কি পাগল হয়ে গেছো? কত দূর লেখাপড়া করেছো? আমি কখনো স্কুলের মুখও দেখিনি, কিন্তু আমি আমার সময়ে একজন দক্ষ রাজমিস্ত্রি ছিলাম এবং এখনও আছি। তুমি এসবের কি জানো? এই বিল্ডিংয়ের ডিজাইন প্রথমত বানানো যাবে না, দ্বিতীয়ত এর বাজেট খুবই কম। আমি কম খরচে এর থেকে ভালো বিল্ডিং তৈরি করতে পারি। আমি জানি না কেন আপনার কথা বিশ্বাস করতে আমার মনে হচ্ছে। যাই হোক, কেউ যখন আমার প্রজেক্ট নিতে প্রস্তুত নয় তখন আপনাকে কাজ দিতে ক্ষতি কী? আরে আপনি কি পাগল হয়েছেন?
আপনিও ডুববেন এবং তার সাথে আপনার কোম্পানিও ডুববে। আমার অনুমান কখনো ভুল প্রমাণিত হয় না। আমি কখনোই আমার টাকা ভুল জায়গায় খরচ করি না। আমি একমত যে এই বৃদ্ধ শিক্ষিত নন, কিন্তু তার মুখের বলিরেখা এবং তার চোখের ঝলকানি দেখায় যে তার প্রতিভা আছে, যা আজকের প্রজন্মের মধ্যে নেই। আমি আপনাকে কাজ দিতে প্রস্তুত। বিজয় পুরো দায়িত্ব বসন্তকে দিয়েছিলেন। বসন্ত কঠোর পরিশ্রম শুরু করে। কয়েক মাসের মধ্যেই তার কারুকার্যের সাহায্যে চমৎকার একটি ভবন নির্মাণ করেন। অসাধারণ কাজ করেছেন, এর জন্য আপনাকে পুরস্কার দেওয়া উচিত। আমাকে মাফ করবেন বাবা, আমি আপনাকে মজা করেছি। সত্যি আপনি যে কাজ করে দেখিয়েছেন, আমাদের মতো শিক্ষিত যুবকরা আপনার কাছে কিছুই না। আমাদের যা সিদ্ধান্ত হয়েছিল, আমি আপনাকে তার চেয়ে 3 গুণ বেশি দেব। না বাবু, আমি যত টাকা কামিয়েছি শুধু ততটুকুই চাই, এর বেশি চাই না। বসন্তর সততা দেখে বিজয় খুব মুগ্ধ হয়েছিল। বসন্ত কিছুদিনের মধ্যে তার সমস্ত ঋণ শোধ করে দিল এবং তার স্ত্রীকে একজন ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলল। একদিন হঠাৎ বিজয় বসন্তের বাড়িতে আসে। বাবু, আপনি এখানে? কেন, আমি কি আপনার বাড়িতে আসতে পারি না? আসলে ব্যাপারটা হলো, আমি যে কোম্পানিতে কাজ করি সে আপনার সাথে দেখা করতে চায়। কিন্তু আপনি বলেছিলেন যে সে বিদেশে থাকে। হ্যাঁ, তার পরিবার নিয়ে বিদেশে থাকে, কিন্তু আমি যখন আপনার বিল্ডিংয়ের ছবি পাঠালাম তখন তিনি খুব মুগ্ধ হয়েছিলেন এবং এখানে আসার জন্য নিজেকে আটকাতে পারেনি। আপনি খুব ভাগ্যবান যে মিস্টার অজয় আপনার সাথে দেখা করতে চায়। আপনি কি জানেন অজয় সাহেব কোটি কোটি টাকার সম্পত্তির মালিক? ঠিক আছে বাবু, আমি অবশ্যই ওনার সাথে দেখা করব। মিস্টার অজয় আপনাকে এবং আপনার স্ত্রীকে দুজনকেই ডেকেছেন। বসন্ত আর তার স্ত্রী কবিতা বিজয়ের গাড়িতে বসল এবং কয়েক ঘন্টার মধ্যে একটি বাংলোর ভেতরে গেল। আচ্ছা, আপনি মিস্টার অজয় কোটি কোটি টাকার মালিক? যদি জানতাম তাহলে আমি কখনোই তোমার সঙ্গে দেখা করতে আসতাম না, তোমার মুখও দেখতে চাই না। এ আপনি কি বলছেন? কার সাথে কথা বলছেন জানেন? ইনি মিস্টার অজয়, কোটি টাকার মালিক। পৃথিবীর কাছে তিনি হবেন মিস্টার অজয়, কিন্তু আপনি কি জানেন ইনি কে? ইনি আর কেউ নন, আমার একমাত্র ছেলে। আমাকে মাফ করে দাও বাবা, আমি তোমাকে অনেক খুঁজেছি। তুমি ঠিক বলেছ, কারণ তুমি তোমার গ্রামের ঠিকানাও জানোনি। 25 বছর আগেও একই রকম মিথ্যা কথা বলেছিলে। আমাদের বাড়ির কাগজপত্র বন্ধক রেখে টাকা নিয়ে পালিয়ে গিয়েছিলে। তোমার বাবা দিনরাত পরিশ্রম করে প্রত্যেক বাড়ি মুক্ত করতে। তোমার বাবা মা কি অবস্থায় ছিল তা দেখার জন্য ফিরেও তাকাওনি। আমাকে মাফ করে দাও বাবা, আমি বড় মানুষ হতে চেয়েছিলাম। তখন আমার টাকার দরকার ছিল, কিন্তু তুমি টাকা দিতে অস্বীকার করেছিলে। বাধ্য হয়ে আমাকে কিছু করতে হয়েছিল এবং ঈশ্বর আমাকে এর জন্য শাস্তি দিয়েছেন। বিয়ের 15 বছর পরও আমার কোনো সন্তান হয়নি। এত টাকা আমার কি কাজে লাগবে? সত্যি কথা হলো, আমার বাবা মার সাথে বিশ্বাসঘাতকতা করে আমি অনেক টাকা, ধন সম্পদ উপার্জন করেছি, কিন্তু শান্তিতে ঘুমাতে পারিনি। আমি তোমাদের দুজনকে নিয়ে আমাদের গ্রামে থাকতে চাই, আমার গ্রামের জন্য কিছু করতে চাই। আমাকে ক্ষমা করো। তুমি ওকে ক্ষমা করে দাও না গো। না কবিতা, এর জন্য আমাদের কত অপমান সহ্য করতে হয়েছে। আমরা যদি ওকে ক্ষমা না করি, ঈশ্বরও আমাদের ক্ষমা করবে না। ও যে আমাদের একমাত্র ছেলে, যে আমাদের আঙুল ধরে বড় হয়েছে। কবিতার কথা শুনে বসন্ত অজয়কে জড়িয়ে ধরল। তারপর থেকে অজয় তার স্ত্রী এবং তার বাবা মা